উপলক্ষে সুধীনাট্যমোদী দর্শকবৃন্দকে বেলডাঙ্গা স্বামীজি স্মৃতি সংঘের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাত্রালোকের পবিত্র মন্দিরে রক্ষাকালী অপেরা ও হনুমানজি নাট্যগোষ্ঠীর পরিবেশনা মায়ের কোলে মাটির ভগবান। রচনা চরিত্রায়নে মদন মোহন গড়াই, শুভঙ্কর পাল, খোকন ঘোষ, ছোট্টু প্রামাণিক, তাপস ঘোষ, অমিত প্রামাণিক, শ্যামল গড়াই, শ্যামাপ্রসাদ ঘোষাল, সীমন্ত মিশ্র, রবীন গড়াই, ভগীরথ গুপ্তা, রতন গড়াই, মাধবী পোড়েল, লক্ষ্মী মণ্ডল, সুমি অধিকারী, স্বপ্না চক্রবর্তী এবং ভয়াল ভয়ঙ্কর খলনায়ক জটাশঙ্কর গড়াই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের চরণ স্মরণ করে শ্রী শ্রী রক্ষাকালী মাতা, কালাচাঁদ শিব, মা মনসা ও বেলেশ্বর শিবের আশীর্বাদ মাথায় নিয়ে ও নাট্যমোদী দর্শকের বিচারকে পাথেয় করে শুরু করতে চলেছি অশ্রু সজল সামাজিক যাত্রাপালা মায়ের কোলে মাটির ভগবান। মায়ের কোলে মাটির ভগবান, মায়ের কোলে মাটির ভগবান। আমার কাছে নিয়ে আয় তো। ঠিক আছে স্যার। তোকে আমি ছেড়ে দেব, তবে আমার বুকে কামনার আগুনটা নেভার পর।
প্রতিমা। এই নির্জন রাতে কার চিৎকার শোনা যায়? আরে কাকা তুমি? আমার মেয়েকে খুঁজতে পেরেছিলাম বাবা। আমার মেয়ে মানে প্রতিমা? আরে কোথায় গেছে সে? কি হয়েছে তার? সন্ধ্যেবেলায় দিঘিতে জল আনতে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। রাস্তা থেকে একদল গুন্ডা তাকে জোর করে তুলে নিয়ে গেছে। এই পলাশটা গ্রামের বুকে? না না কাকা, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না বাবা, তার সঙ্গে পাড়ায় আরো অনেক মেয়ে ছিল। আচ্ছা। তারা ভয়ে পালিয়ে গিয়ে খবরটা আমাকে দিল। তারপর থেকে আমি হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে তো এই খবরটা মিথ্যা হতে পারে না কাকা। এই পলাশডাঙ্গা গ্রামের বুকে না না, আমার বাজার দিকে জঙ্গলে ধরে আমাদের গ্রামের এই প্রতিভাকে একদল ঘন্টা ধরে নিয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওদেরকে অ্যারেস্ট করুন। কেমন? আমি আমার মেয়েকে খুঁজে পাবো তো বাবু? নিশ্চয়ই পাবে কাকা। শোনো কাকা, এই ধর্মদাস চৌধুরীর বুকে রক্ত দিয়ে তৈরি ধর্মের আগায় এই পলাশডাঙ্গা বুকে ধর্মের বেশাদি করে কেউ কোনোদিন রেহাই পায়নি, আজও পাবে না। কিন্তু আমার মেয়ের মাথায় যে কলঙ্কের বোঝা চাপলো, তা অচিনি মিলিয়ে যাবে কাকা। এমনিতেই পঞ্চসতী সহ সাবিত্রীকেও এরকম কলঙ্কের বোঝা বইতে হয়েছিল, কিন্তু তাতে তাদের সতীত্ব ম্লান হয়ে যায়নি কাকা। তারা ছিলেন দেবী, কিন্তু আমরা তো এই নোংরা কুৎসিত সমাজ সংসারের সাধারণ মানুষ। না কাকা, প্রতিটি মানুষের মধ্যেই বিরাজ করছেন সর্বশক্তিমান ঈশ্বর, আর সেই ঈশ্বরের অসীম করুণায় পঞ্চসতী হয়েছিলেন দেবী। আর তোমার মেয়ে প্রতিমা শয়তানের কামানালে পুড়ে আজ একটার রাগটা। বাবা, কোথায় ছিলি? কে তোরে এত বড় সর্বনাশ করেছে? ওই শয়তান ধর্মদাস চৌধুরী। কি করছিস মা? এই চৌধুরী বাবু? আরে কাকা, তুমি বুঝতে পারছো না? ওই শয়তানগুলোর ব্যাপারে প্রতিমা আমাকে কিছু বলতে চায়। হ্যাঁ বল মা বল। এই চৌধুরী বাবু যখন আছে তখন তোর ওপর অত্যাচারের প্রতিকার হবেই মা। কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। এই জানোয়ারটার বাগান বাড়িতে। বাগান বাড়িতে মানে জানোয়ারগুলো আমারই বাগান বাড়িতে গা ঢাকা দিয়েছে। বেশ, জলে স্থলে অন্তরিক্ষে যেখানেই থাকুক না কেন, তারা কিছুতেই রেহাই পাবে না। এর উপযুক্ত বিহিত আমি করবই। আর বলবেন না স্যার, একজন গুন্ডা আজ সন্ধ্যায় আমার এই সুদীপ কাকার মেয়ে প্রতিমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ছি 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 ছি। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার চৌধুরী, আমি যখন এসে গেছি। হ্যাঁ স্যার। ভাই ওরা তোমায় কোথায় ধরে নিয়ে গেছিল? সেই কথা বলার মতো ওর কি অবস্থা আছে স্যার? আমি বলছি শুনুন, শয়তানগুলো আমার এই বাগান বাড়িতে ওকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে। আইসি, আচ্ছা তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছো? কেন চিনতে পারবো না? সেই শয়তানটা এই জমি আছে, সেটা না
দারোগা বাবু বুঝতে পেরেছেন। আর মুখোশের কথা বলছো? সব মুখোশ টেনে ছিঁড়ে ফেলে ওই আসল অপরাধীকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে তাদের বুঝিয়ে দেবো। বাঘে চুলে 18 ঘা, পুলিশে চুলে তার ডবল। তাহলে আপনি দেরি করবেন না স্যার। আমার স্বপ্ন দিয়ে তৈরি এই পলাশডাঙ্গার সম্মান রক্ষা করা ভাটটা আমি আমারই খেয়ে দিতে চাই। তাহলে আমার মেয়ের কি হবে দারোগা বাবু? আগে সেই শয়তানগুলোকে অ্যারেস্ট করি, তারপর আপনার মেয়ের কথা নয় চিন্তা করবো। চলি মিস্টার চৌধুরী, নমস্কার। সেটাই চলো। ছি 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 ছি। কয়েকটা জানার জন্য আমি এই মেহনত করি আমার পলাশডাঙ্গাটাকে সরকারি খেতাবে নির্মূল গ্রাম হিসেবে ঘোষিত করলাম, কিন্তু শয়তানগুলো ছি 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 ছি। বাহ বাহ ধর্মদাস চৌধুরী, বাহ, চমৎকার। মুখ আর মুখোশের লড়াইয়ে তুমি জিতে গেলে ধর্মদাস চৌধুরী, তুমি জিতে গেলে। চৌধুরী বাবু, একটা মুখোশধারী শয়তান ফেরেশতা করতে পারিনি বলে তোমার দুঃখ হচ্ছে, তাই না প্রতিভা? বেশ, ওদের ফেরেশতা করে আমি তোমায় প্রমাণ করে দেব যে আজও ধর্মদাস চৌধুরী এই পলাশডাঙ্গা গ্রামের বুকে গরিব মেহনতি মানুষের পরিত্রাতা ভগবান। আমরা জানি বাবা আপনি এ গ্রামের মাথা, আর সেই জন্যই তো আপনার ওপর ভরসা করে সেই ভরসার যোগ্য মর্যাদা আমি দিই কাকা, তোমাদের মঙ্গলের জন্য। থাক থাক ধর্মদাস চৌধুরী, থাক, আমাদের জন্য আর তোমাকে কুমিরের কান্না কাঁদতে হবে না। তোমার আসল রূপ আর কেউ না চিনলেও তোমরা তো চিনবে, কারণ তোমরা তো শুধু আমার গ্রামবাসী নয়, আমার পরম আত্মীয়। আর সেই জন্যই বুঝি আমার এত বড় সর্বনাশ করেছে। পুষিয়ে দেব, তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেব। আগে ওই আসল অপরাধীগুলোকে ধরতে দাও। কাকা, কাকা গো, তুমি প্রতিমাকে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ এই যাচ্ছি, চল চল মা, চল ঘরে চল। তুমি যাও বাবা, আমি আসছি। তবে যাওয়ার সময় তোমাকে একটা মানিকনীয় চরিত্রহীন ধর্মদাস চৌধুরী একটা প্রণাম করে যাব। সঙ্গে তোমার গুরুজন বাবা রয়েছেন, বাড়িতে গিয়ে বরং তুমি ওনাকে প্রণাম করে নেবে। নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব ধর্মদাস চৌধুরী, আমি আমার বাবাকে প্রণাম নিশ্চয় করব। তবে তার আগে তোমাকেও আমি বলে যাই। কি হলো বাবা, দাঁড়িয়ে আছো কেন? তুমি যাও, আমি আসছি, যাও। ওখানে ফুল স্টপ। সুদেব কাকা, প্রতিমা বড্ড অ্যাপসেট হয়ে পড়ছি, ওকে কি আমি 2-4 কথা বুঝিয়ে বলবো? না, তোমার মতো জানোয়ারের কোনো কথা আমি শুনবো না। তাই বললে কি হয় শোনো? তোমার বাবার মুখে তুমি শুনলে না আমি এই গ্রামের মাথা, আর আমার সেই মাথায় তৈরি বুদ্ধিগুলো আমি তোমার এই আঁচলে বেঁধে দেব। শোনো শোনো শোনো, আমার এই গ্রামের বিখ্যাত পরিবারের কীর্তিবান ছেলে আমি তোমায় ভোগ করেছি, মানে সেটা তোমার পরম সৌভাগ্যের কথা। আর সেই কথাটা হাটে বাজারে বিক্রি করতে চাইলে আমার লোকজন অ্যাসিড দিয়ে তোমার মুখটাকে একবারে বিকৃত করে দেবে, যা দেখে তোমার মুখটা তুমি আয়নাতে চিনতেই পারবে না। তখন গ্রামের ছেলেরা তোমাকে পাথর ছুঁড়ে মারবে। আর আমার কথা মতো চললে তোমার গর্ভে আসা সন্তানের বাবাটাও আমি খুঁজে দেব।
অন্যথা তোমার মুক্ত পূর্বে আর তোমার বাবার গলায় আমার শান্ত প্রিয় ছেলের দল হালকা করে চাকুটা। আরে দূরে যাচ্ছ কেন সোনা আমার? তোমাকে তো আমি কথা দিয়েছি ওই শয়তানগুলোকে আমি চেষ্টা করবো। এর জন্য তোমাকে এত উতলা হতে হবে কেন? কাকা, কাকা গো, তুমি প্রতিমাকে নিয়ে আপাতত বাড়ি যাও। এই নিয়ে যাও, বাড়ি যাও, বাড়ি যাও কাকা। চল মা চল, ঘরে চল। আমি কিছুতেই যাব না, আমি আর শেষ থেকে তবেই যাব। তুমি যাও বাবা। দেখলে তো কাকা, যা বললাম ঠিক তাই। শেষে প্রতিমার মাথাটা না খারাপ হয়ে যায়। তুমি একদম একে নিয়ে গিয়ে একজন ভালো ডাক্তার দেখাও। আর হ্যাঁ, ভালো কথা, এই ডাক্তারি খোঁজ বাবদ তুমি কিছু টাকা রেখে দাও। চৌধুরী বাবু, আপনি কি? বাবা, ভগবান তোমাদের মতো গরিব মেহনতি মানুষের পরিত্রাতা ভগবান। যাক যাক যাক, সেসব কথা। প্রতিমাকে নিয়ে তুমি কাকা এখন বাড়ি যাও। এই দিকটা যা ব্যবস্থা করে আমি করে রাখছি। হ্যাঁ, ঠিক আছে বাবা, ঠিক আছে। আয়, না বাবা, আয় মা। বাবা তুমি যাও। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? আজ আপাতত বাড়ি যাও। যদিও আমি বাসি ফুল পছন্দ করি না, তবু তোমার মতো মিষ্টি ফুলকে ডাকলে এসো কিন্তু। আসবো রে জানোয়ার, আসবো, আসতে তো আমাকে হবে। জীবন রঙ্গমঞ্চে অসুরের ভূমিকায় অভিনয় করতে করতে তুই তো আজ সফল অভিনেতা হয়েছিস। আর তোর মতো অসুরকে বিনাশ করে এই সমাজ সংসারের মুখে কলুষ মুক্ত করতে আমাকে তাই আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। নমস্কার, আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পড়ালে তাকে আমি গামছা পরিয়ে গামলা চড়িয়ে গঙ্গা পার করি। কি করি? গঙ্গা। কি বললেন? সুরের বাচ্চা? আরে না 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 না, এই কথা বলে আপনারা এইভাবে সুরদেরকে লজ্জা দেবেন না। বিশ্বাস করুন, কারণ তারা আমার চেয়ে না অনেক অনেক ভদ্র। বিশ্বাস করুন, আমি না আপনাদেরই মতো মানুষের আস্ত বাচ্চা। বর্ষাকালে পুঁটি মাছের পেট ভর্তি ডিম, আর ডিম ভর্তি পুঁটি মাছের ঝোলা এখন আমার হাতে। মা, ও মা, একবার তাড়াতাড়ি এইদিকে এসো, মাছগুলো যে ছটফট করছে। মাছগুলোর চেয়ে তো তুই বেশি ছটফট করছিস। কেন কেন মা? কেন আবার? যেভাবে হাঁক ডাক শুরু করেছিস যেন বাড়িতে ডাকাত পড়েছে। আমার হাত ডাকটাই শুনলে মা, এই মাছগুলো তো একবার দেখলে না? ওই দে দেখি, দেখি সাত সকালে এতগুলো মাছ তুই কোথায় পেলি? আর বলো কেন মা, আমি মাঠে যাচ্ছিল, দেখি মতিঝিলে কালা তার বউ মাছ ধরছে। আমাকে দেখি কালার বউ মাছগুলো আমার হাতে। দেখলি তুই নিয়ে চলে এলি, তোর লজ্জা করলো না যে ওরা গরিব মানুষ? সেই জন্যই তো মা ওদের অনুরোধ আমি ফেলতে পারলাম না। ওরা যে সেই মানুষ যাদের পরিশ্রম শুধু এই পলাশডিঘায় নয় মা, সারা দেশের মানুষের মুখে ফোটায় তৃপ্তির হাসি। তাই কি তাদের মুখের গ্রাম
এ তুমি কি বলছো মা? আমি তাদের হাসিটা পরিশ্রমের ফসলটা এনে আমাদের মুখে হাসি ফোটাতে চাইছিস, কিন্তু ওই মাছটা বিক্রি করে আজ ওদের সংসার চলতো। ভেবে দেখেছিস আজ দুপুরে ওদের ভাতের হাঁড়িটা উনুনে চড়বে কিনা? তাহলে তো বাড়িতে ওই ঠাকুর দেবতার পুজো বন্ধ করে দিতে হবে গো মাঠান। জানো মাঠান, আমার বউটা মুখ্য, ওরা লেখাপড়া শিখে নাই, সে এতদিন ভগবানের দোয়ায় বেঁচে আছে, কিন্তু তাকে সামনে পেয়ে এই মাছগুলো পূজা ভেবে দিয়েছে। আমি যদি জানতাম এই মাছগুলোর লেগে তার ঠাকুরকে জোর পেতে হবে, তাহলে আমি কখনো আমি দিতাম না মাঠান, আমি কখনো দিতাম না। কিন্তু তোদের মুখের গ্লাসটা আমাদের মুখে তুলে দিয়ে তোরা কি না খেয়ে থাকবি? তা নয় রইব মাঠান, এই দেশে হাজার হাজার মানুষ না খেয়ে ওই ভগবানের দরে হুত্তা দেয়, একটু একটু করুণা পাবার লেগে। আর আমরা যে এই ভগবানের দয়ায় দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছি মাঠান। না না কদম না, তোরা বেঁচে আছিস তোদের সততা, নিষ্ঠা আর পরিশ্রমের গুণে। ওগুলো তো তোরই দেওয়ারে জ্যাঠা। কদম, এই তুই তো আমাদের কাছে সেই কৃষ্ণ ঠাকুর আছে, ওই ভক্ত সুদামার পায়ে ধুলো ধুইয়ে দেয়। তুই চুপ করবি? নয় আমি চুপ করে গেলাম দা ঠাকুর, এই মাছগুলো লেগে তোদের যদি অশান্তি হয় মাছগুলো ফিরিয়ে দে। ফিরাই দে মাঠান, তুই এই মাছগুলো তুই আমায় ফিরাই দে, ওই মাছগুলো নিয়ে যা। আমি তা হয় না, ভক্তের চোখের জলে দেওয়া অর্ঘ্য ভগবান কখনো ফিরিয়ে দিতে পারে না। যা কদম, তুই বাড়ি যা, আর যাবার সময় শুনে যা তোদের অনেক কষ্টে ধরা এই মাছগুলো আমি রান্না করে তোদের ভগবানের মুখে আমি তুলে দেবো। সত্যি মাঠান, দা ঠাকুরের পাশে তোমার মতো দেবী মা না থাকলে ওই দা ঠাকুর কখনো ভগবান হতে পারতো না মাঠান, ভগবান হতে পারতো না। তবে আর কি, বাড়ি ফিরে গিয়ে নিজেরা উপোস থেকে সারাদিন ভগবান ভগবান বলে চিৎকার কর। তা করলে যে তোর দেনা আমরা শোধ করতে পারবো না রে দাদা ঠাকুর, তুই যে আমাদের রক্ষা কবচ দিয়ে কিনে রেখেছিস, ওই সঙ্গে থাকা ঠাকুর ফুল ফল তুলসীর সঙ্গে চাই একটু ভক্তের চোখের জল। কোনো কিছু না পেয়েও ভগবান যে আমাদের বুক দিয়ে আগলে রেখেছে এই মাটির পৃথিবীতে, এই মাটি মাখা ভগবান, সেই ভগবানকে আমাদের হাজার হাজার মা, এরপরে পৃথিবী বলবি এই মাছগুলো আমি নিয়ে এলাম কেন? না বাবা, আর বলবো না। এমনি ভালোবাসার দান গ্রহণ করতে মানুষকে যদি ভিখারিও সাজতে হয়, তাতেও মানুষের মর্যাদা ম্লান হয় না। এ তোমার ভুল ধারণা মা। মানুষের মর্যাদা তখনই ক্ষুণ্ণ হয় যখন সে লেখাপড়া শিখেও তার উপযুক্ত মূল্য না পায়। তার মানে কি বলতে চাস তুই? কি আর বলবো মা, একটা ভালো চাকরির অফার পেয়েছিলাম, কিন্তু তারা 2 লাখ টাকা ডোনেশন চাইছে। তাই দাদা যদি টাকা না, আমি গ্রামের সাধারণ চাষি হতে পারি, তাই বলে আমার ভাই ঘুষ দিয়ে চাকরি করবে এ আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু দাদা, বর্তমান যুগে যে ঘুষ ছাড়া চাকরি হয় না, তাহলে কি তোর লেখাপড়ার কোনো দাম নেই? তা কেন হবে? তবে বর্তমান যুগে আমার সেই বর্তমানে যদি সব নিয়মকানুন বদলে দিয়ে থাকে, আজ থেকে 20 বছর আগে তুই মাকে মা বলে ডাকতিস, এখন তুই কি বলে ডাকবি ভাই? তোর শিক্ষা দিয়ে আমায় একটু বুঝিয়ে দিবি। কি বলো খোকা? তোর দাদার কথার উত্তর দে। ও কথার উত্তর আমার জানা নেই মা। আমি শুধু তোমাদের কাছে জানতে চাই, তোমরা আমাকে লেখাপড়া শিখিয়েছো কেন? মানুষ সবার জন্য। তাহলে
আমি এখন কি করব? শক্ত হাতে হাল ধরবি, সোনার বাংলার গৌরবময় কিষাণ হয়ে নিজের হাতে চাষাবাদ করে সোনার ফসল ঘরে তুলবি। কিন্তু দাদা, এত লেখাপড়া শিখে তার মানে তুই কি করতে চাস? চাকরি। চাকরি? তার মানে সেই 2 লক্ষ টাকা ঘুষ। আমি আমার শিক্ষার উপযুক্ত চাকরি খুঁজে নিয়ে রাশি রাশি টাকা উপার্জন করব, আর সেই টাকা দিয়ে সাতমহলা অট্টালিকা হয়তো তৈরি করতে পারবে বেশটা, কিন্তু সেই অট্টালিকার কোনো করেই তুমি এতটুকু শান্তি পাবে না বেশটা। কেন? কারণ তোমার উপার্জনটা সুদাপথে নয় বলে। সুদাপথে রোজগার করে ধনী হওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায় না বেশটা। গৌরব ঠিক কথাই বলেছে বাবা, তুই ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে। না মা, আমার সিদ্ধান্তে আমি অটল। কারণ ছেদ কথায় কান দিয়ে। তাই নাকি? তাহলে তাকিয়ে দেখ এই পলাশডাঙ্গা গায়ের দিকে। এই গ্রামে অনেক লোকই 2 নম্বর ধান্দা করে বড়লোক হয়েছে ঠিকই, কিন্তু সেই টাকায় কেউ এক বিন্দু সুখ কিনতে পারেনি। গৌরব, তাদের কেউ সুগার ডায়াবেটিসের রোগী, কেউ বা বছরে 3 মাস ভেলোর হাসপাতালে ভর্তি থাকে, কেউ বা প্রত্যেক মাসে রক্ত বদলাতে বিদেশে পাড়ি দেয়। পেট পুড়ে খাওয়া, মহাসুখে নিদ্রা যাওয়া, এইগুলো তাদের জীবন থেকে মুছে হয়েছে এই সমাজে আজব জীব। সেই জন্যই তো তোকে আমি বলছি সৌরভ, কি বাঁচতে গেলে মানুষের জীবনে টাকার অবশ্যই প্রয়োজন হয়, কিন্তু টাকাই যে সব নয়। বেশি অর্থ যেখানে, বেশি অনর্থ যে সেখানে ভাই। ও কথা পরে আলোচনাও করা চলবে। হ্যাঁ রে সৌরভ, গত 3 দিন তুই কোথায় ছিলি বাবা? জানি না। যাও। রাগ করছিস কেন? মাঠে যাসনি বলে তোর দাদা না হয় 2টো কথা বলেছিল, তাই বলে তুই ঘরে ফিরবি না? 3 দিন না খেয়ে না ঘুমিয়ে কোথায় ছিলি বাবা? বলবে মাসিমা, অফিসার সে কথাটা নয়, ওনার হয়ে আমি বলে দিচ্ছি। তার মানে কি বলতে চান আপনি? গত 3 দিন আগে আপনার মধুনিশি যাপনের কথা। তার মানে গত 3 দিন আগে সৌরভ এই গ্রামেরই এক গরিব চাষি মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে। মিথ্যা কথা। পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু আমার দাদা কখনো এমন হীন কাজ করতে পারে না। পারে আর কি পারে না সেটা আপনার দাদাই ভালো জানে। বাট মাই টাইম ইজ আপ। সৌরভ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাট হোয়াই? সুজয় প্রতিভা রায়কে ধর্ষণ করার অভিযোগে আমি আপনাকে গ্রেফতার করলাম। কিন্তু মেয়েটা তো প্রতিভা ভালোবাসতো, আগামী দিনে ওদের বিয়ে হওয়ার কথা। তাহলে সে নিজে থানায় এসে আমার কাছে অভিযোগ জানালো কেন? কেন সে সৌরভ বাবুর নামে কঠোর শাস্তি চেয়ে আমার কাছে কান্নায় ভেঙে পড়লো? নিশ্চয়ই এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে, নইলে প্রতিমা কখনোই আমার নামে এত বড় মিথ্যা কথা বলতে পারে না। বলেছে, এটাই তার জীবন্ত সত্য। না না অফিসার, না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে অফিসার। নইলে 2 দিন পরে যে মেয়ে বাড়ির বউ হয়ে আসার কথা, হয়তো সে কথা নিরাশার বালু চড়ে হারিয়ে গেছে। অফিসার না না, এ হয় না, এ হতে পারে না দারোগা বাবু। সব পারে মাসিমা। যে প্রতিভাকে আমি মেয়ের মতো ভালোবাসি, এই বাড়িতে যার লক্ষ্মীর আসন পাতা আছে, সে আমার স্নেহ মায়া মমতার সঙ্গে এত বড় বেইমানি করতে পারে না। যুবতী নারীর সাথে ওই বিষাক্ত কালনাগিনীর কোনো তফাৎ নেই। তবু বলছি, প্রতিমা আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেটা আদালতেই প্রমাণ হয়ে যাবে। এখন চলুন। না, প্রতিমাকে এখানে নিয়ে আসি, এখানেই প্রমাণ হয়ে যাক প্রতিমা এই কথা বলেছে কিনা। আই এম সো সরি গৌরব বাবু, সে সময়টা আমি আপনাদের দিতে পারবো না। এরপর আপনাদের যা বলার আছে আপনারা কোর্টে গিয়েই বলবেন। সেপাই, অ্যারেস্ট করো। ইয়েস স্যার। সৌরভ, সৌরভ সত্যি কি তুই? দাদা, এই কথা আজ তোমার মুখে দাদা, তুমিও বিশ্বাস করলে না দাদা যে তোমার ভাই আর যাই করুক এমন হীন কাজ সে কখনো করতে পারে না দাদা। বিশ্বাস আমি করি রে ভাই, তোদের বিশ্বাসে তুই আমার একমাত্র সম্বল। কিন্তু তবে তুমি খোঁজ নিয়ে দেখো দাদা,
তোমাদের কালনাগিনী তোমাদের এই সোনার লক্ষিন্দরকে দংশন করে একেবারে নীল করে দিয়েছে। তোমার এই সোনার লক্ষিন্দর আজ রামটা হয়ে জলে ভেসে চলেছে। তোমার এই চোখের জলের নদী তাকে আবার কোনোদিন সোনায় পরিণত করতে পারবে কিনা আমি জানি না। কারো চোখের জলের বিনিময়ে কখনো ষড়যন্ত্রের জাল কেটে বের হওয়া যায় না। তোর কি মনে হয় সৌরভ? ফুলের চোখ পবিত্র দাদা, ঈশ্বরের সৃষ্টির ভুলে চাঁদের গায়ে কলঙ্ক থাকতে পারে, কিন্তু আমার মেস্টার গায়ে এতটুকু কালির ছিটে থাকতে পারে না। তাহলে প্রতিভা নিজে এত বড় মিথ্যা বদনাম দিয়ে থানায় ডায়েরি করলো কেন? সেটাই তো রহস্য মা। যেদিন সেই রহস্যের জাল আমি ছিন্ন করতে পারবো সেদিন দেখবে তোমাদের প্রতিভা তোমাদের বিশ্বাসে এতটুকু আঘাত করেনি। কিন্তু সে তো অনেক দূরের কথা রে ভাই। এখন এই আইনে জাদাকল থেকে সৌরভ মুক্তি পাবে কিভাবে? সেই পথ আমি খুঁজতে চললাম। আমি জানি অপরাধী যতই যুক্ত হোক, কিন্তু সব অপরাধের চিহ্ন সে কিছু না কিছু ফেলে রাখবেই। সেই চিহ্ন দিয়ে শুরু হবে আমার প্রকৃত সত্যের অনুসন্ধান। সব চিহ্নকে নিশ্চিহ্ন করতেই আমি ছুটে এসেছি তোর কাছ থেকে। কিন্তু তুই থাকতে এমন একটা ঘটনা ঘটলো কি করে? তুই কি আমার বেশটাকে চিনিস না, নাকি তার চরিত্র সম্পর্কে তোর সন্দেহ আছে? তুই বিশ্বাস কর ভাই, আজ 5 দিন আমি বাড়িতে ছিলাম না, আর এই 5 দিনের মধ্যেই শয়তানরা এমন একটা সুপরিকল্পিত ঘটনা ঘটাবে এ আমি ভাবতে পারিনি। শয়তানরা তো চিরদিন শয়তানি করবি, কিন্তু তোমার বোন এত বড় শয়তানি করলো কি করে? যে প্রতিভাকে ঘিরে আমাদের বাড়িতে এত আশা আকাঙ্ক্ষা, সেই প্রতিভা আমাদের বুকে ছেলের আঘাত দিতে পারবে না। আঘাত সে নিজে হানেনি মাসিমা, আঘাত হানতে তাকে বাধ্য করেছে এই গ্রামের কিছু শয়তান। আজ বাড়িতে ফিরে প্রতিমার মুখে সব কথা শুনে সবার আগে আমি ছুটে এসেছি এই বাড়িতে ক্ষমা চাইতে। কিন্তু প্রতিমার মুখে যে লোমহর্ষক ঘটনার কথা শুনেছি। কি সেই ঘটনা? প্রতিমার মতো মেয়ে আজ নাই নীতি বিসর্জন দিয়ে আজ দেউলিয়া হয়ে গেছে। তাহলে শুনুন, গতকাল সন্ধ্যায় প্রতিমা তখন উঠানে ঝাঁট দিচ্ছিল, হঠাৎ নাচিনের মতন তো বাঘ ভাল্লুক নয় সুন্দরী। বাজে কথা বাদ দিয়ে আগে বলো কে তুমি, আর এখানে কি করতে এসেছো? চাই তো অনেক কিছুই, কিন্তু দিচ্ছে কে? তবে তুমি ইচ্ছা করলে সব কিছু পারো সুন্দরী। সাবধান সাবধান নরপশু, আর একবারে এগিয়ে এলে ছেটিয়ে বলো কি সুন্দরী, এটা কি তোমার হাতে মানায়? হলে বা তুমি লেখার কাগজ, তো আমি এটা জানো। তোমাকে আর কষ্ট করতে হবে না। আমি এখন যা বলি
জীবন মৃত্যুর মাঝে ঝুলছে। এরপর ফয়সালা তোমার হাতে, যে তোমার বাপ মরবে না বাঁচবে। তুমি তুতা পাখির মতো সেখানে বুলি বলবে, আমার ভালোবাসার খাঁচাই বসে। তোরা আমাকে মেরে ফেলো। আমার মেয়ে এত বড় মিথ্যা কথা বলবে না রে শয়তান। আর বাদ বলবে না, বললে ওর বড় বাপের মুখ দিয়ে সে কথা বলাবো। আমি মনে গেলাম এমন পাপ কাজ তুই করিস না রে। না বাবা না, একবার এই শয়তানদের কবলে পড়ে আমি আমার সর্বস্ব খুইয়েছি, আর আমি দ্বিতীয়বার সেই ভুল কোনোদিন করবো না বাবা, কোনোদিন করবো না। তাহলে তোমার বাপকে আর বাঁচিয়ে রাখা গেল না। তার আগে তোরা সব শেষ হয়ে যাবি না, জানো যে অন্যায় পাপ তোরা করে চলেছিস, তাতে তোদের পরিণাম খুব ভয়াবহ। পাপ করেনি কে আছে, কে পুরুষ কে নারী, আমরা তো পাপের পঙ্খিল পাখিদের কাণ্ডারি। জানোয়ারের দল নিজেরা পাপের পাকে ডুবে ওদের সাজ এই সহজ সরল গ্রাম্য চাষিগুলোকে এইভাবে তোরা নিজেদের দলে টানতে চাইছিস। ভদ্রলোকের বাড়িতে এসেছিস, ভদ্র আচরণ কর। ওদের দুজনকে তোরা ছেড়ে দে। ঠিক আছে স্যার। বাবা শোনা আমার, আমি বুঝতে পারছি এই বদমাশগুলো তোমার উপর একটু অন্যায় করে দিয়েছে, তার জন্য আমি না বাড়ি গিয়ে ওদেরকে বকিয়ে দেব। কাকা কাকা গো, যে কথা বলছিলাম, তুমি ক বিঘা জমি যেন চাষ করো? আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না। ইন্দ্রাবাসনে ঘাট দেব, 100 দিনের কাজ দেব, রাশনের 2 টাকা কিলো চাল দেব, আর আমার কাপড়ের দোকান থেকে শাড়ি না স্যার, আপনি দেবেন। আমি আর কোথায় পাবো? বলুন সুধা বাবু, আপনি ক বিঘে জমি চাষ করেন? 2 বিঘে। মাত্র 2 বিঘে? তাহলে তোমার কপালে শিয়াল কুকুরে কাঁদবে কোনো? কাঁদবে না। আমি বেঁচে থাকতে এই পলাশ গ্রামের বুকে কারো কোনো দুঃখ আমি রাখবো না। কাল থেকে দক্ষিণ মাঠে আমার 5 বিঘা জমি চাষ করবে তুমি। আমি স্যার আমাদের তাহলে আখ ছুটে গিয়ে আমি কথাটা বললে। তুই নয়, আমার ওই জমিটা চাষ করবে আমার সুদীপ কাকা। চাষ করবে না, আর আমিও গৌরবের নামে ডায়েরিটা করব না। ডায়েরি করলে করবো আপনার নামে। হ্যাঁ, আপনার নামে। হারামজাদি, তুই সাপের 5 পা দেখেছিস তাই না? হ্যাঁ স্যার, ও কেন্নর মতো 1000টা পা দেখেছে। আমি কেটে নেব। যে পা দিয়ে ঘুরে ঘুরে তুই গ্রামে গ্রামে আমার নামে কুৎসা উঠিয়েছিস, আজ তোকে দিয়ে প্রমাণ করে দেব এতদিন তুই যা বলেছিস তা সম্পূর্ণ মিথ্যা। প্রকৃত ধর্ষণকারী ওই পলাশ ডাঙ্গার সোনার ছেলে
সৌরভ ঠাকুর। না, তোমার মতো শয়তানের ফানে পা দিয়ে আমার মেয়ে ওই সৌরভ ঠাকুরের নামে এক দেবতুল্য ছেলের নামে মিথ্যে ডায়েরি করবে না রে। করবে গো কাকা, করবে। না হলে জি তোমার গলা পচা দেহটা আমাদের ওই নদীর জলে ভেসে উঠবে। রক্তের সম্পর্কটা বড়ই কঠিন গো কাকা। ছোটন, এই বুড়োটাকে তুই এখান থেকে নিয়ে যা। ওকে স্যার, চলো বুড়ো ভাম, সুখে খেতে যাদের ভূতে দিল তাদের শেষ পরিণতি চা দেখবে। চলো। অন্ধকার পাতাল ঘরে তোমার বাবা সেখান থেকে মুক্তি পাবে তখন। তোমার করা ডায়েরি এবং তোমার দেওয়া সাক্ষীতে ওই পলাশডাঙ্গার সোনার ছেলে তোমাকে ধর্ষণে তাই চিল খাটিবে। আমার জীবনটাকে আমি কোনোদিন তোমাদের প্রস্তাবে রাজি হব না, কোনোদিন না। তাহলে তোমার জীবন যাবে না সুন্দরী, যাবে তোমার এই বুড়ো বাপটা। আমার আমার এই লেখা দরখাস্তটাতে তুমি সই করে অন্যত্রে পাঠিয়ে দাও। আমি তোমার শেষবারের মতো জিজ্ঞাসা করছি প্রতিমা, বলো তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? বলো প্রতিমা। তারপর ওরা যাবার সময় মামাকে জোরপূর্বক বেঁধে গাড়িতে তুলে নিয়ে গেছে, আর যা বলে গেছে তার প্রতিফলন এখন ঘটেই চলেছে। কিন্তু এই মুহূর্তে প্রতিমার সাক্ষ্য ছাড়া মেজদাকে তো নির্দোষ প্রমাণ করা অসম্ভব। আপনি যাও বাবা পলাশ, যেমন করে পারো প্রতিমাকে বুঝিয়ে সুঝিয়ে। না মা, না, তাতে হয়তো সৌরভ মুক্তি পাবে মা, কিন্তু সুদেব কাকা যে মৃত্যু হতে পারে। তাই বলে আমার ছেলেটা বিনা দোষে মিথ্যা কলঙ্কের বোঝা মাথায় নিয়ে সারা জীবন জেলের গানে টানে। তাই কি কখনো হয় মা? ওটা যে আমার শক্ত দুটো হাত, দু চোখের মনি, আমার সংসার মিনতে ফোটা দুটো সুগন্ধি পারিজাত, ওদের একটাকে হারাতে আমি বাঁচতে পারবো না মা, বাঁচতে পারবো না। তাহলে আমরা কি করবো বড়দা? এমন কোনো উপায় বের করো যাতে সাপ মরবে, লাঠি ভাঙবে না, সৌরভ কলঙ্ক মুক্ত হবে, কিন্তু সুদেব টাকার বিনিময় নয়। বেশ, তাই হোক বর্দা, তোমার লক্ষ্য পূরণ করতে মেজদাকে কলঙ্ক মুক্ত করে মায়ের চোখের জল মুছে দিতে প্রবেশ করবে শয়তানের সৃষ্ট মৃত্যু। তা তো তুই নিজে মরতে পারবি, কিন্তু ওদের কেশাগুলো স্পর্শ করতে পারবি না। কেন? কারণ আইন আদালতকে ওরা কিনে রেখেছে, পুলিশ ওদের বাড়ির চাকর।
তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নিলে তুই নিজেই কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে যাবি। বেশ, পলাশ ঠিক কথাই বলেছে গৌরব। ওই শয়তানদের সঙ্গে লড়তে গেলে শক্তি আর সাহসের থেকে বেশি প্রয়োজন বুদ্ধি। সেই বুদ্ধি চড়িয়ে আমাদের খেয়াল করবো বর্দা। অন্য ধর্ম নয়, সত্য নেই ধর্মের খড়গে ওদের আমি বলি করবো। ওদের আমি বুঝিয়ে দেবো এই পৃথিবীটা কোনো নরক হয়ে যায়নি, তাই পাপ আর পাপীরা চিরকাল এখানে রাজত্ব করতে পারবে না। ওদের বিনাশ করি, এই পৃথিবীটাকে কলুষ মুক্ত করতেই যুগে যুগে বসুন্ধরা মায়ের কোলে মাটির মানুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সত্য ত্রেতা দাপরে যা ঘটেছে এই যুগে কি ঘটবে বাবা? ঘটবে মা, ঘটবে, নিশ্চয়ই ঘটবে, নইলে যে মিথ্যা হয়ে যাবে ভগবানের সেই মুখ নিশ্চিত অমৃত বাণী। জলা জলাহি ধর্মেশ্ব প্রাণী ভবতি ভারত অভ্যুত্থানস্য তদাত্মানং শিরমহং পরিত্রাণায় সর্বং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবয়ামি যুগে যুগে। আগুন জল আগুন জল আগুন জল আগুন জল প্রতিশোধের আগুন তোরা জ্বালবে ভরে যায়, প্রতিশোধের আগুন তোরা জ্বালবে ভরে যায়। আগুন জল আগুন জল আগুন জল আগুন জল আগুন জল আগুন জল। আগুন হিয়া আগুন জ্বালা দেবো, আগুন, সেই আগুনে লেলিহান শিকায় পুড়ে মরবে এই বাড়ির দুটো আইবুড়ো ভূত, ওই ধর্মদাস আর দেবদাস চৌধুরী। তারপর টিনাকে বুকে নিয়ে আমি হব বিশাল সাম্রাজ্যে একচ্ছত্র সম্রাট। এটা বন্ধ করুন ম্যানেজার বাবু, নাহলে মুখেতে কই মাছটাকে ফারফার 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 করে। কথা বল। আমি 4 বার ফেল করেছি, এর থেকে আমি ভদ্রভাবে কথা বলতে পারি না ম্যানেজার বাবু। ঠিক আছে, তোর সবটা বন্ধ কর। হ্যাঁ, মাছ না কি যেন বলছিলি? মাছ বিক্রি বাইরে করতে এসেছে। তাই নাকি? নাউলা নাউলি রূপ দেখে আপনার চোখে মানতে হবে টুলি। মাথার খুলি কথা বাদ দিয়ে তাকে ভেতরে ডেকে নিয়ে আয়। মেয়ের কথা শুনলি জিপে একবারে আমি জানি বলি এসেছিস মাছ নেবে তো বাবু, একেবারে টাটকা, একদম ওই পুঁটি, শোল, ল্যাঠা, কই, মাগুর, অনেক রকমের মাছ আছে গো বাবু। বাবু মাছ নেবে বাবু? হ্যাঁ নেব, তবে মাছ নয়, মাছ অলিকে। আরে দাম দিতে পারবে দাম? আমি টিঙ্গা আছে তো দেখা তো বাবু। আর দেখতে হবে না, পরে ধরে পর্দাগিরি করে দামটা একটু বেশি দিয়ে দিয়েছে। আমি সবরকে ভালোবাসি। আপনি তো বাবুর ম্যানেজার, তাই বাবুর পয়সায় একটু শোন মাছ অলি, আমি তোর উপযুক্ত দামই দেবো। আরে কাজের কথাটা আগে তো বলুন বাবু। শোন, তোর এই মাছের ঝাঁকাটা তুলে রেখে আমাদের মাথায় ছোট বাবু তোর এই নাচ গান আর যৌবনের মদিরায় ভরিয়ে দিতে হবে।
চুপ ওই জন্য তো যৌবন সুদা পান করিয়ে কি আছে গো বাবু, আমি এসব নিশ্চয়ই পারবো, কিন্তু তার আগে তো বলো বাবু, তোমার ওই দুটো পটাশ তখন কোথায় থাকবে গো বাবু? আমি আশেপাশে লুকিয়ে থাকবো, তোর একটা নাচে দেখবো। না, গান শুনবো। আমার একটাই শর্ত আছে, ওরা এখানে থাকলে আমার আশেপাশে যেন ওরা না থাকে। তার রাজি থাকলে বল, না আমি মাছ বিক্রি করতে চললাম। মাছ নেবো তো বাবু, মাছ হরেক রকমের মাছ আছে, পুঁটি লেটা। শোন, আমরা রাজি। এনে 1000 টাকার বান্ডি, এখনই হয়তো মাতাল ছোটবাবু এসে পড়বে। কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তারা পদানত। তোমরা কি চাই এখানে? আগে আমি ম্যানেজার তপেন্দু গাঙ্গুলি, আমাকে স্যার পাঠিয়েছে আমার হাতে টিকিট ধরিয়ে দিয়ে ওই নরকগামী ট্রেনের কামরায় তুলে দিতে, তাই তো? তা বাবা ম্যানেজার, টিকিট এনেছো তো? এনেছি ছোটবাবু, এনেছি। এক পেটি হুইস্কি আপনার কামরায় রেখে দিয়েছি, আর সামনে দাঁড় করিয়ে রেখেছি নব যৌবনের টইটম্বু এক নারীকে। কারণ সুরান নারীকে টিকিট করি তো আপনার মতো মানুষগুলো নরকের যাত্রী হয় ছোটবাবু, নরকের যাত্রী। একই মায়ের সন্তান, রক্তের সম্পর্কে দাদা, তার নিজের ভাইকে আজ নরকে পাঠাতে কত আয়োজন, কত খরচ করে চলেছে। বাহ বারে সভ্য পৃথিবী। তুমি আবার কে বাবা? আমি একাদশী। কিন্তু এখানে একাদশী গেল, আমরা তো সবাই আমি আছি। একাদশী নয় ছোট বাবু, আমি একটা মানুষ যে তারা দু নয়ন সার্থক করে দেখতে এসেছি কেমন করে এক দেবতা শয়তানের কবলে পড়ে ধীরে ধীরে দানব হয়ে নরকের পথে এগিয়ে যায়। ওরে একাদশী, আমি যে তোরে বড় ভালোবাসি, কিন্তু কিন্তু আমার এই শুষ্ক নিরাশ ভালোবাসা তোর কোনো কাজে লাগবে না রে ভাই, কাজে লাগবে না। এ কি তুমি হঠাৎ দাঁড়িয়ে রইলে কেন? আমার তো কাজটা এখনো শেষ হয়নি গো বাবু, আমি এখন নাচবো গাইবো। তাহলে দেরি করছো কেন? শুরু করো, শুরু করো। তুমি আমার নাচ দেখবে, গান শুনবে বাবু, তাহলে তাহলে শোন। হে 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 লা লা
দৃষ্টি আমার নেই, শুনেছি কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে পারিনি। কেন ছোট বাবু, তোমার শরীর খারাপ আছে বুঝি? ওরে কদম, অসুস্থ পৃথিবীর মানুষ আমরা, তাই সুস্থ শরীর মন নিয়ে বেঁচে থাকার অধিকার যে আমাদের কারো নেই রে। ছোট বাবু, তুই এত ভালো ছোট বাবু, কিন্তু গায়ের লোক যে বলে তুই একটা মাতা লম্পট চরিত্রহীন। তাই তো বলু, ওদের বলতে দে, ওরা যদি ওই কথাগুলো বলে মনে একটু শান্তি পায়, সেই শান্তিটুকু আমি কেড়ে নেবো কেন রে বল? ছোট বাবু, তোদের ম্যানেজার আমাকে 1,000 টাকা গুঁজে দিয়ে এখানে টাকার কুস্তি ইঙ্গিত করে গেছে, এই তো করুক না। এই সভ্য সমাজের অসভ্যতার প্রতিমরা, তাই ওদের ছিটানো কাদা মেখে আমরা নোংরা হতে যাব কেন রে বল? বাবু, তাহলে আমি টাকা নিয়ে নাচ গান করেছিস, এবার বাড়ি যা। যদি প্রয়োজন মনে করিস কোনো একটা শুভ দিন দেখে আবার আসিস। তাহলে সেই শুভ দিনটা কবে গো ছোট বাবু? কেন, ভাতৃদ্বিতীয়ার দিন। সেই দিন তুই লাল পেয়ে শাড়ি পরে সীমন্তিনী বাংলার বধূ সেজে চন্দনের পাত্র হাতে নিয়ে এসে তোর এই হতভাগ্য দাদাটার কপালে 3টে চন্দনের ফোঁটা দিয়ে বলিস, আমি সেই দিন আমার এই দাদার কপালে আমি ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আমি চাই নাই বা পেলাম দুঃখ আমার কিছু না, দুঃখ আমার কিছু না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আর কি আমি চাই নাই বা পেলাম কান্না চুনি, দুঃখ আমার কিছু না, দুঃখ আমার কিছু না, দুঃখ আমার দাদা। দাদা, দাদা, তুই মানুষ নয় রে দাদা, তুই যে দেবতা রে দাদা, তুই যে দেবতা। না, আমি যে এক অবোধ শিশু, তাই তো এ দেশের নারী সমাজ আমার কাছে মমতাময়ী মায়ের প্রতিমূর্তি। তাহলে তুই মিথ্যে বদনাম নিয়ে মনকে কেন মানুষের পীড়া বুলাচ্ছিস? এই পৃথিবীতে সব কেনর উত্তর হয় না রে বোন। তাহলে সেই কেন উত্তর আমরা খুঁজবো না দেখতে পাবো। এসো বৌদি, এসো পলাশ দা, আমরা এখন বাড়ি ফিরে যাই। তা তো যাবেই, কিন্তু তোমাদের আসল কাজটা হয়েছে তো? আসল কাজ? কোন কাজের কথা বলছেন আপনি? যে কাজের জন্য তোমরা এখানে এসেছিলে, সুদেব কাকাকে তোমরা উদ্ধার করতে পেরেছো তো? তার মানে তুই সবকিছু জানতিস ছোট বাবু? কি ভেবেছিলিস আমাকে নাচে গানে মাতিয়ে রেখে তোরা আমার দাদার গচ্ছিত ধন চুরি করে নিয়ে যাবি আর আমি কিছুই জানতে পারবো না? তাই যদি জানেন তাহলে দাদার সেই গচ্ছিত ধন রক্ষা করতেই আপনি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছেন না কেন? তার একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে। ইয়েস, ভাই হিসাবে আমি নিশ্চয়ই বিশ্বস্ত, কিন্তু তার পাপ কাজের সঙ্গী আমি নই। তাহলে সেই পাপীর বিরুদ্ধে কেন? এই কেনর উত্তর তোমরা পরেও খুঁজে পাবে, কিন্তু এখন যে মহৎ উদ্দেশ্য নিয়ে তোমরা এখানে এসেছো
তার প্রথম পদক্ষেপ হিসাবে সুদেব কাকে যখন আমরা উদ্ধার করতে পেরেছি, তখন প্রতিমার সত্য সাক্ষীতে মেজদার জামিন খুব সহজ কাজ নাও হতে পারে। ছোট বাবু, কথাই বলে বাতাসেরও কান আছে, আর সেই বাতাস বই খবরটা পৌঁছে যাবে আমার দাদার কানে, তখন নিশ্চয়ই সে চুপ করে বসে থাকবে। এই কথা তো আমরা একবার ভেবে দেখিনি। ভাবা উচিত ছিল, কারণ পৃথিবীতে ফলের ছলের কোনোদিন অভাব হয় না। তাহলে কি মামার বদলে ওরা প্রতিমাকে কিডন্যাপ করতে পারে? নিশ্চয়ই পারে। তাহলে তাড়াতাড়ি ঘরে চল রে ছোট ঠাকুর, তাড়াতাড়ি আমরা ঘরে ফিরে চল। যাবো, আমি নিশ্চয়ই যাব, কিন্তু তার আগে আমি ছোটবাবুকে কয়েকটা কথা বলতে চাই। বেশ বেশ, তো বলো। আপনি যদি আপনার দাদার পাপের সঙ্গী নাই হন, তাহলে সেই পাপের মূলচ্ছেদ করে এই পলাশটাকে কলুষ মুক্ত করে আপনি আমাদের সাহায্য করুন। নিশ্চয়ই করব। যেমন আজ আমার সাহায্য না পেলে তোমরা কোনো মতেই এ বাড়ির গুপ্ত কক্ষ থেকে সুদেব কাকে উদ্ধার করতে পারতে না। এটাই নয় ছোটবাবু, আমি চাই সর্বাঙ্গীন সহযোগিতার হাত, যে হাত শুধু এই শয়তানি চক্রকে খান খান করতে নয়, ভুকা মানুষের মুখে অন্ন যোগাবে, এই সমাজ সংসার তথা দেশকে রক্ষা করতে প্রয়োজনে হাতিয়ার হয়ে এগিয়ে চলবে। কিন্তু আর কোনো কিন্তু নয় ছোটবাবু, এই কাজে আপনার মতো মানুষের সহযোগিতা না পেলে আমরা হয়তো কোনোদিনই সার্থকতার মুখ দেখতে পারবো না। তাই আমার বর্দা রবি ঠাকুরের স্বপ্নের এই পলাশটাকা করার কাজে আমরা বাংলার কিষানি হয়ে সবাই হাতে হাত রেখে বলবো, ভাবনা কেন মা গো, ভাবনা কেন আমরা তোমার শান্ত ছিল শান্ত ছেলে, অস্ত্র হাতে বদলে জানি তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন মা গো, ভাবনা কেন। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটু কণাও ছাড়ব না। আমরা পরাজয় মানব না, তোমার মাটির একটু কণাও ছাড়ব না। শত্রু হলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন মা গো, ভাবনা কেন মা গো, ভাবনা কেন। বাংলার সব মানুষ আজও বেঈমান বিশ্বাসঘাতক হয়ে যায়নি সৌরভ, আর তাই যদি হতো তাহলে তুমি এত বড় অপরাধ করে এইভাবে জামিন পেয়ে যেতে না। কিন্তু আমি তো অপরাধী নই ধর্মদা, আমাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। ওটা তোমার মুখের কথা, যা আইনের চোখে গ্রাহ্য নয়। যে মেয়ে তোমার নামে ধর্ষণের অভিযোগ করতে পারে এই পৃথিবীতে, তার অসাধ্য কিছুই নেই। সেটাই তো আমার কাছে পরিষ্কার নয়, যে প্রতিমা আমার নামে এত বড় মিথ্যা কথা বললো কেন, যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। হয়তো তোমার সেই ভালোবাসায় সে খুশি নয়, নয়তো কোনো বড় গাছে নৌর বেঁধে তোমার ভালোবাসাকে দু পায়ে মারাতে এমন একটা দুর্নাম দিয়ে তোমাকে মক্ষম আঘাত দিতে চায়। না না, এই কথা আমি বিশ্বাস করি না। আরে তাই নাকি? তাহলে ভেবে দেখো, যে দাদাকে তুমি দেবতার মতো শ্রদ্ধা করতে, যে ভাইকে তুমি অনুজ লক্ষণের মতো স্নেহ করতে, তোমার জামিন করাতে তারা একটিবারও এলো না কেন? তারা কি বিশ্বাস করে না যে তুমি নির্দোষ? ধর্মদা, আমার রক্তের সম্পর্ক
যদি বেঈমানি করতে পারে, তাহলে পরস্পর কোনো নারী অন্যের বাহু ডোরে পড়ে তোমার ভালোবাসার মুখে লাথি তো মারবি। আপনি চুপ করুন, আমি আর শুনতে পাচ্ছি না। না পারারই তো কথা। যাদের তুমি দেবতা ভেবে এতদিন পূজা করেছো, তারাই যদি সেই নৈবেদ্যটাকে দুপরে মানে দানব হয়ে যায়, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা মেনে নিতে পারে না। না না, এ হতে পারে না। আমার দেবতুল্য বড়দা স্বার্থের মোহে দেবত্ব হারিয়ে সে এখন দান পরিণত হয়েছে। ধর্মদা, ধর্মদা, আমার সব যেন গুলিয়ে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কে আমার আপন আর কে আমার পর। সে কথা আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি ডালি। দাদা নিশ্চয়ই মানুষ, জমি জমার টাকা পয়সার হিসাবটা ভালোই বুঝছে, তাই আপন পরের হিসাবটা দাদার ক্যালকুলেটারে নেই। আপনি, আপনাকে তো ঠিক। আরে ওকে তুমি আপনাকে করছো কেন? ও আমার ছোট্ট বোনটি না, ওকে তুমি তোমার একান্তে আপনি নাম ধরে ডাকবে। না না, একেবারে নাম ধরে। তাতে কি হয়েছে ডালি? আমাকে ভালো লাগলে বুকে চেপে ধরে বলতে পারো, তেনা মাই সুইট You're right, my sister. You're right. হা হা করে দাঁত দাঁত বই করে এখান থেকে কেটে পাও না, নইলে আমাকে ওর যতই ভালো লাগুক তোমার সামনে তো আমাকে ভালোবাসে জড়িয়ে ধরতে পারে না। Oh yes, yes, yes. By the way, তোমরা তাহলে দুজনে মন দেওয়া নেওয়াটা সেরে নাও, আমি একটা বাইরে থেকে কাজ সেরে আসি। এসব আপনি কি বলছেন? আমি আপনাকে ভালোবাসতে চান না, বসবেন না, তবে তবে আপনাকে আমার ভালো লেগেছে বলে মনে থেকে ভালোবাসার দুপুর ছাপানো প্লাবন হয়ে বেরিয়ে আসছি। কিন্তু আপনি তো আমার সম্বন্ধে কিছুই জানেন না। যা জানি তার চেয়ে বেশি কিছু জানতেই চাই না, কিন্তু কিন্তু দোহাই আপনার, আমাকে আপনি আপনি করে লজ্জা দেবেন না, কারণ কারণ আমি আপনার প্রেমের দুয়ারে সামান্য এক টিনা, টিনা তুমি কিছু ভালো লাগাবে, যার হাসি মনে
রাজ্যে মাথায় কাটার মুকুট পরে মৃত্যুর কোলে বসে ভাবি আমি এ জগতের এক অপরাজেয় সম্রাট। তুমি যেমন রোদ পোয়াতে মাঝে মাঝে ডাঙায় উঠে আসে, আমিও তেমনি এই তোদের মতো ভদ্র মানুষের সংস্পর্শে আসার জন্য বেড়াতে এলাম মাই ডিয়ার সিস্টার। বাট হু আর ইউ ব্রাদার? বর্তমানে আমার বন্ধু, তবে কয়েকদিনের মধ্যে ওই সৌরভ হবে তোমার ভগ্নিপতি। হাসলাম, তবে তোর সুখে নয় তোর দুঃখে হাসলাম। এই একবিংশ শতাব্দীর উলঙ্গ সভ্যতার জীবন্ত মডেল তুই, আর সেই তুই কিনা একটা মূর্খকে জীবন সাথী রূপে বেছে নিলি। দেবদাস বাবু, আপনি কি বলছেন? আমি মূর্খ? যারা অতীতকে ভুলে বর্তমানকে ধরে বাঁচতে চায় তাদের মূর্খ বললেও কম বলা হয় দাদা। না, এদেশের অতীতে ছিল রাম রাজ্য, বর্তমানে এটা রাবণ রাজ্য। যারা রামকে ফেলে রাবণকে বুকে তুলে নেয় তাদের ধ্বংস ওই স্বয়ং নিয়তিও রোধ করতে পারে না। তবু আমি আমার অতীতে ফিরে যাব না। যারা আমার শ্রদ্ধা ভালোবাসাকে পদদলিত করেছে, যারা আমার বিপদের দিনে আমার পাশে না দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে ব্যঙ্গের হাসি হেসেছে, তাদের নিয়ে আর যাই করা যাক রাম রাজত্ব তৈরি করা যায় না। তুমি বড় আপসেট হয়ে পড়ছো ডার্লিং, চলো ঘরে গিয়ে বিশ্রাম নিতে চলো। যাও ব্রাদার যাও, আমার মতো একটা মাতালের কথায় কান দিয়ে তুমি তোমার ব্রাইট ফিউচারটা নষ্ট করবে কেন? আরে যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাবার সময় বলে যাই দেবদাস বাবু, দূর থেকে আগে ডেকে ফুলের বাগান মনে হচ্ছে না, কাছে গেলে সেখানে কিন্তু কাঁটা ছাড়া আর কিছুই নেই। আপনারা কেউ কি ভেবেছিলেন এত সুন্দর একটা পাঠা এক কোপে বলি হয়ে যাবে, ভুলে যাবে তার মায়ের মমতা, দাদা স্নেহ আর ভাইয়ের ভালোবাসার কথা? ভালোবাসা ভালোবাসা করিস লাই বাবু? সেই তুই কতটা ভালোবেসেছিস যে বিপদের দিন দাঁত বের করে হাসছিস? বিপদ? কোথায় বিপদ? সে কি বাবু, তুই শুনিস লাই তোদের ঘরে সাপ ঢুকেছে? এজন্যই বুঝি তুমি সাপ ধরতে এখানে ছুটে এসেছো? ভগো বাবু, আমার এই যে খবর দিয়ে বললে মিথ্যা কথা। মিছে কথা? তোদের ঘরে সাপ ঢুকে নাই? যদিও বা ঢোকে, সে এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না। কেন? কারণ এ বাড়ির মানুষগুলোর শরীরে যে বিষ আছে না ভাই, বিষাক্ত সাপের দাঁতেও সেই বিষ নেই রে ভাই। তাই তোমার ওই সাদের সাপগুলো এ বাড়িতে বেশিক্ষণ টিকে থাকবে কি করে? এটা আপনার মুখে মানায় না ছোট বাবু, যেহেতু নিজেও আপনি এই বাড়ির সদস্য। তবে আমার মুখে মানায়, কিন্তু আমি বলি না, কারণ বেশি মোটা মোটা সত্যি কথা বললে মালিক পেছনে লাঠি মেরে গয়া গঙ্গা পারাদশী পার করে দেবে। ওরে একাদশী, শিক্ষিত সমাজের কলঙ্ক, এক গ্র্যাজুয়েট মাতাল আমি, তাই আমার মুখে সত্য মিথ্যা ভালো মন্দ সব কথাই তো মাতালের প্রলাপ। এই পৃথিবীতে কেউ মাতাল হয়ে জন্মায়নি রে ভাই দেবদাস। মানুষ তার বিকৃত শিক্ষা এবং চৈতন্যহীনতার কারণে আজ মদ খেয়ে এই রে দাদা, আমি এখন কেটে পড়ি। এই কেন কেন কেন? কারণ তোমার ওই জ্ঞান গর্ব ডায়লগগুলো আমি হজম করতে পারবো না। আরে ডায়লগ হতে যাবে কেন? সত্যি তো তুই সারাদিন মদ খাই দাদা, মদ খাই, কিন্তু মাতাল নই। এটা কেমন কথা হলো ছোট বাবু? মদ খাই কিন্তু মাতাল নয়? It is absolutely correct, Mr. Manager. এই সময় যারা মদ খায় তারা প্রকৃত মাতাল নয়, কিন্তু যারা রূপ
রূপা লোভ লালসা আর ষড়যন্ত্রের নেশায় মাতাল, তারা কেউ মদ খায় না। তাহলে তুই আমার কোনো কথাই শুনবি না ভাই দেবদাস? মানুষ মানুষের কথা শুনবে না তাই কি মনে হয় দাদা? আমি তোমার সব কথা শুনবো, কিন্তু একটা কথাও মনে রাখবো না। কারণ এ সমাজের মানুষগুলো সব বর্ণচা টিকটিকির জাত। এরা ক্ষণে ক্ষণে রূপ বদলায়, এরা মুখে যা বলে করে ঠিক তার উল্টো। এরা সমাজকে সৎ উপদেশ দেয়, কিন্তু নিজেরা অসৎ কাজ করে দেশের সর্বনাশ করে। সেই সব প্রশিক্ষিত মানুষ মানবদের সাথে আমি গা ভাসাবো না। আর তাদের কাজের প্রতিবাদ করতে গিয়ে মেজদা বিপ্রদাস চৌধুরীর মতো অকালে হারিয়ে যেতে পারবো না দাদা, অকালে। জানার জন্য আমার মান সম্মান বলে কিছু থাকলো না। আইকা বাবু, এই বিপ্রদাস চৌধুরীটা কে আছে বলে? তোর দ্বিতীয় পক্ষের বাপ রে হারামজাদা। বল এই কে তুই? আর কেন এখানে এসেছিস? আইকা আমি হলাম মাল। বাজে কথা বকো না, তুমি মাল হবে কি করে গা? যা সারা শরীর কোমর আইকা আইকা আমি সেমাল লয়, এবার হলো গিয়া সাপুরে। আমি আমি তোদের ঘরে সাপ ধরতে এসেছি। এখানে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নাই বাবু, আমি তবে গন্ধ পাচ্ছি। গন্ধ? এই কিসের গন্ধ? বাড়িতে হরেক রকম মশলা দিয়ে রান্না বান্না হয়েছে তো, বেটা সেই গন্ধটা কি সাপের গন্ধ ভেবেছে? নাই বাবু, আমার নাক বেঈমান না আছে। এই সাপের গন্ধ না হলে পচা মানুষের গন্ধ হতে পারে। আচ্ছা আচ্ছা বলতো বাবু, তোদের বাড়িতে কি কেউ মরে পচে আছে? না না, তোর নাকটাই পচে গেছে। হঠাৎ করে আমার বাড়িতে ঢুকবি না, কেমন? ঠিক আছে বাবু, কিন্তু সাপ এখানে নাই রে বা। দয়া করে বিদায় হয়ে আমাদের উদ্ধার করো তো। না হয়ে গেছি আমি ছাড়া তোদের কে উদ্ধার করবে বাবু? এই ঘরে অনেক বিষধর সাপ আছে, সেইগুলো আমি ছাড়া আর কে ধরবে বাবু? তাই এই ঘরে আমি আবার আসবো, আবার হাসবো। কে ওই শয়তান? আর কেইবার ওকে এই বাড়িতে সাপ ধরার জন্য পাঠিয়েছে। আর এইবার কি ও পচা লাশের গন্ধটা পেল, এইবার কি হবে? সেটাই তো রহস্য স্যার। যেই কথাটা আমরা কয়েকজন জানি না, সেই কথাটা সামান্য একটা সাপুরে হয়ে সে জানলো কি করে? আপনি কি করে বামন ম্যারেজ জাত হলেন বলুন তো? আপনার মাথাতে একটা বুদ্ধির আমরাটি আছে। আমি উপবাসী, তাই আমি সত্যি কথা বলতে ভালোবাসি। এই সত্যি কথাটা হলো ওটা সাপুরে নয়, সাপুরের ছদ্মবেশে অন্য কেউ। তোর কথাটাই যদি সত্য হয় তাহলে আজ রাতি ওকে যথা সময়ে কাজটা হয়ে যাবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। এই না হলো আমাদের বাবুর ম্যারেজ যা। আমার অঘোষিত জমিদারি, মদের ভাটি, চড়া সুদের কারবার, এইগুলো সব কিছুর প্রধান বলে বাধা হলো ওই সালা রবি ঠাকুর। তার একটা হাত সৌরভকে মোটা টাকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে কি লাভ হলো স্যার? বুঝবে কি করে?
যাচ্ছে। একাদশে এত মেহনত করে যাকে ফাঁদে আটক করলাম সেটা বিফলে গেছে, কারণ কৌশলে ওরা সুদেব কাকাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। তাই প্রতিমার সত্য সাক্ষীতে সৌরভ জামিন পেয়ে যেত। জামিন পেয়ে সৌরভ তার দাদার পাশে বসে এই ফোঁসটা ও এখনো করবে, কিন্তু আমাদের দিকে নয়, ওর মা, দাদা আর ভাইয়ের দিকে। ওই সৌরভ আমার সুচতুর কৌশল আর আমার মন টিনার যৌবনের ফাঁদে আটকে পড়েছে। সে যত নড়াচড়া করবে, যৌবন ফাঁদের গিটগুলো তার গায়ে শক্ত করে বসবে। ওর স্বপ্ন, স্বাদ, আশা, আকাঙ্ক্ষা আর ভালোবাসার বুকে, আর সেই ফাঁদটাই ওকে টেনে নিয়ে যাবে ম্যারেজ রেজিস্টার পর্যন্ত। কি বলছেন স্যার? টিনা কি তাহলে সৌরভকে বিয়ে করবে, কিন্তু ঘর করার জন্য নয়, খেলা করার জন্য। শুধু খেলা ঘরে পুতুল হয়ে নাচবে। ঠিক তখনই ওর দাদা, মাটির ভগবান ওই সালা রবি ঠাকুর, আমি ওকে ধীরে ধীরে নরকের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে দেব। আপনি বলেছিলেন টিনার সঙ্গে আমার বিয়ে দেব, বিয়ে দেব। আরে এখন কি আমি বলেছি নাকি জি তোমার সাথে আমি বিয়েটা দেব না? কিন্তু স্যার, যদি ওই সৌরভের সঙ্গে বিয়ে হয়ে যায় তাতে তোমার কি? তুমি নিশ্চয়ই জানো এই হাই সোসাইটি বিয়ে মানে হচ্ছে একটা সোশ্যাল কন্ট্যাক্ট। আজ যেখানে বসেছে সৌরভ, কাল তাকে হটিয়ে দিয়ে সেখানে বসবে আমার প্রিয় তপেন্দু। আরে এটাই তো জীবন। আপনার কি লাভ হচ্ছে স্যার? লাভ লাভ তো শুধু আমার একটাই, এই চৌধুরী পরিবারের হিত গৌরবটাকে ফিরিয়ে আনা। আমাদের জমিদারি চলে গেলেও এই গ্রামের বুকে চৌধুরী পরিবারের সম্মান চির অটুট ছিল, কিন্তু এই সালা ভুইফোর চাষা রবি ঠাকুর আমাদের সেই সম্মানটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। সে জানে না আমার প্রতিটি শিরায় বইছে আমার জমিদারি নীল রক্ত। আপনিও মাঠে নেমে পড়ুন স্যার। আমি ওই সালা রবি ঠাকুরের মতো চাষা নই যে খালে বিলে মাছ ধরে আমি আমার সংসার চালাই। তাহলে আপনি কি করতে চান স্যার? জমিদার বংশের ছেলে আমি, ধর্মদাস চৌধুরী। আমার সাদা মনে কাদা নেই, প্রয়োজন আমি মানুষের পায়ে ধরি, আর আমার প্রয়োজনটা মিটলে আমি তার মুখে তিনটে লাথি মারি। আমার প্রতিটি শিরায় বইছে জমিদারির নীল রক্ত। হয়তো জানে না অত্যাচার, খুন, ধর্ষণ এইগুলো হচ্ছে আমার নিত্য সঙ্গী। এইগুলো কি ওই সালা রবি ঠাকুরের বংশকে একবারে আমার নিখুঁত ষড়যন্ত্রের জাল বদলি হয়ে এই মাটি মায়ের কোলে শুয়ে থাকবে মাটির ভগবান ওই সালা রবি ঠাকুর।
বরাবর হয়ে গেল। টিনা ম্যাম সাহেবকে বিয়ে করে সৌরভ পাবে আমরা রাটি, আর তার কিছুদিন পরই আপনি পাবেন সেই রাটি ছৌরা। আমি একাদশী, আমি চিরকাল উপবাসী। আপনারাই বলুন না, আপনারাই বলুন না, আমি চিরকাল উপবাসী। না, আমি উপবাসী থাকবো না, আর এই ছৌরাও চুষবো না। আমার চাই রূপ রসগন্ধে দৈতম্য ওই টিনাকে, যাতে পাওয়ার জন্য আমি ওই ধর্মদাস চৌধুরীর হাজার পাপের ইচ্ছা সঙ্গী। ও যদি ওকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাই, ওই ধর্মদাস তো মরবে, ধ্বংস হয়ে যাবে পাপ চৌধুরী লীলা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার বুকে ছোট্ট একটা গা, পলাশ ডেঙ্গা। এখানে সবুজ ক্ষেতের ওপর সোনালি ধানের শেষগুলো হাওয়ায় দুলতে দুলতে বলছে, ওরে বাংলার কিষান রবি ঠাকুর, এবার তোর স্বপ্নের পলাশ ডেঙ্গাকে আমরা সোনায় পড়ে দেবো। ঠিক ঠিক তখনই মহাকাল রূপে ছুটে এলো এক ঝাল দমকা বাতাস। সেই বাতাসে ওলট পালট হয়ে যাচ্ছে আমার সোনালি ধানের সাথে আমার সোনালির স্বপ্নগুলো। আমার মাথাটা ঘুরছে কেন, চোখের সামনে সব ঝাপসা লাগছে কেন? শরীরটা ক্লান্ত লাগছে। কে? ও মা, তুমি কি জানো বলছিলে মা? আমার শরীরটা ক্লান্ত নাকি? হ্যাঁ বাবা, সকাল থেকে রোদে কাজ করেছিস, তাই হয়তো শরীরটা। নে বাবা, জলটা খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ, দাও মা দাও। কি তৃপ্তি, কি শান্তি। আচ্ছা রবি, আমার সৌরভ এখনো বাড়ি ফিরছে না কেন? হয়তো আর কোনদিন ফিরবে না বলে। ফিরবে না? আমাদের সব চেষ্টা নিষ্ফল হয়েছে দাদা। ওই শয়তান ধর্মদাস চৌধুরী